মানে জীবনে কেউ দেখছে যে চপস্টিক দিয়ে ভাত খাইতে? ঘড়িতে এখন সকাল 6টা। আমাদের ব্রেকফাস্ট দেওয়া হবে হোটেলের গ্রাউন্ড ফ্লোরের ডাইনিংয়ে। আমার সামনে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা রোবট, আর এটার কাজ হচ্ছে রুম থেকে কেউ কিছু অর্ডার করলে ডেলিভারি করা। জিনিসটা আসলে ইন্টারেস্টিং। ঠিক 6:30টায় ডাইনিংয়ে ব্রেকফাস্ট সার্ভ করা হলো। ব্রেকফাস্টে খাবারের ভেরিয়েশন বেশ ভালোই ছিল, কিন্তু সমস্যা হচ্ছে এখানে রুটি বা পরোটা টাইপের কিছুই ছিল না, যেটা সাধারণত আমরা বাংলাদেশিরা সকালে খেয়ে অভ্যস্ত। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে কিছু নন হালাল খাবারও থাকে, যেহেতু এটা হোটেল থেকে কমপ্লিমেন্টারি হিসেবে সবার জন্যই দেওয়া হয়। তো আমি ডিম, ফ্রাইড রাইস আর কিছু ফ্রুটস আইটেম দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম। আর এখানে খাবারের কোয়ালিটি এবং টেস্ট আমার বেশ ভালোই লেগেছে। 9টার দিকে আমরা বাসে করে রওনা হলাম। আজকে আমরা প্রথমে যাব টিয়ানানমেন স্কোয়ারে, আর টিয়ানানমেন স্কোয়ারের পাশেই হচ্ছে ফরবিডেন সিটি। বাস একটি নির্দিষ্ট জায়গাতে পার্কিং করা হলো, এরপর বাকি রাস্তা হেঁটেই যেতে হবে। এখান থেকে আরও প্রায় 20 থেকে 25 মিনিট হেঁটে যেতে হবে। বেইজিংয়ে আপনি যেখানেই যাবেন এমন ফুটপাতের পাশে সারি সারি ইলেকট্রিক স্কুটার এবং সাইকেল পার্কিং করা দেখতে পাবেন, এবং এটা সম্পর্কে বিস্তারিত আমি আপনাদের পরে জানাবো। এটা হচ্ছে একটি পাবলিক টয়লেট, আর এই পাবলিক টয়লেট ব্যবহারের জন্য এখানে কোনো টাকা পে করতে হয় না। টয়লেটের ভেতরটাও বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল। টিয়ানানমেন স্কোয়ারে প্রবেশের সময় আপনি ব্যাগ সাথে রাখতে পারবেন, কিন্তু ব্যাগে কোনো ধরনের লাইটার, সেলফি স্টিক এবং ধর্মীয় গ্রন্থ রাখা যাবে না। আর বেজিংয়ে ঘুরতে এলে অবশ্যই আপনার পাসপোর্ট সবসময় সাথে রাখবেন, কারণ বেশিরভাগ জায়গাতেই প্রবেশের সময় আপনার পাসপোর্ট স্ক্যান করা হবে। ফাইনালি আমরা টিয়ানানমেন স্কোয়ারের মেইন এন্ট্রেন্সে চলে এসেছি। এখানে পুরো জায়গাটির একটি ম্যাপ দেয়া আছে। প্রবেশের পর শুরুতেই আমরা এই আন্ডারপাস দিয়ে নিচে নামলাম, এরপর আরও কিছু পথ পায়ে হেঁটে যেতে হবে। অবশেষে চলে এলাম মূল লোকেশনে, আর এখানে এসে মানুষের খুব রাশ দেখতে পাচ্ছি। এই জায়গাটি মূলত ঐতিহাসিক এবং রাজনৈতিকভাবে বেশ গুরুত্বপূর্ণ। এই স্থানটি প্রায় 44 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত। মাও সেতুং এখানে গণপ্রজাতন্ত্রী চীনের ঘোষণা করেছিলেন, আর এই স্কোয়ারটি 1989-এ গণতন্ত্রপন্থী বিক্ষোভের কেন্দ্রস্থল ছিল। একটু দূরেই ফরবিডেন সিটির প্রবেশপথ দেখতে পাচ্ছি, আর এখান থেকে ফরবিডেন সিটি যেতে হলে এই আন্ডারপাস দিয়ে নিচে নেমে যেতে হবে। এটা হচ্ছে ফরবিডেন সিটির এন্ট্রান্স, আর এন্ট্রান্সে যা ছবি দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে মাও সেতুং। এখানে স্কুলের ইউনিফর্ম পরা যাদের দেখতে পাচ্ছেন, তারা আমাদের ইউনিফর্ম দেখে আমাদের সাথে ছবি তুলতে খুব আগ্রহ নিয়ে এগিয়ে এসেছে। এখানকার বেশিরভাগ লোকজনই খুব একটা বেশি ইংলিশ বুঝে না, কিন্তু এরা বেশ মিশুক টাইপের এবং নিজ থেকেই কথা বলতে এগিয়ে আসে। এই ব্যাপারটা আমার বেশ ভালো লেগেছে। আর তারা বাংলাদেশকে খুব পছন্দ করে, তবে তারা বাংলাদেশকে মংজিয়ালাগু নামে চিনে। এটার কোনো আলাদা মিনিং নেই, এটা মূলত তারা তাদের ম্যান্ডারিন উচ্চারণের কারণে বলে থাকে।
ফরবিডেন সিটির ভেতরে সারা পৃথিবীর নানান দেশ থেকে আসা প্রচুর পর্যটক দেখা যায়। ফরবিডেন সিটি চাইনিজ ভাষায় চিচিং নামে পরিচিত। এটা বেইজিং সিটির একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত। এই স্থানটি প্রায় 500 বছর ধরে মিং এবং শিং ডাইনেস্টির বাসস্থান হিসেবে ছিল। সাধারণ মানুষের প্রবেশ ছিল এখানে সম্পূর্ণ নিষিদ্ধ। শুধুমাত্র রাজা ও তার পরিবার এবং উচ্চপদস্থ কর্মকর্তারা এখানে প্রবেশ করতে পারতেন, যার কারণেই এই জায়গার নাম পরবর্তীতে হয়ে যায় ফরবিডেন সিটি। এখানে আসলে অনেককেই রাজ পরিবারের মতো সুন্দর সুন্দর কস্টিউম পরে ছবি তুলতে দেখা যায়। আর ফরবিডেন সিটি থেকে বের হলেই রাস্তায় বেশ কিছু শপ দেখতে পাওয়া যায়, যেখান থেকে চাইলে এই কস্টিউমগুলো কেনা যাবে। এবার রাস্তার পাশে রাখা ইলেকট্রিক স্কুটার এবং সাইকেলের ব্যাপারে কিছু তথ্য দিচ্ছি। এই স্কুটার এবং সাইকেলগুলোর মধ্যে একটি কিউআর কোড বসানো থাকে। কিউআর কোডটি অ্যাপসের মাধ্যমে স্ক্যান করে যে কেউ চাইলে তার পছন্দের সাইকেল বা স্কুটার রেন্ট নিয়ে চালাতে পারে। রেন্ট নিয়ে গন্তব্যে পৌঁছানোর পর নির্দিষ্ট স্থানে পার্ক করে রেখে দিলেই হয়। এই সাইকেল এবং স্কুটারগুলো চায়না গভর্নমেন্টের আন্ডারে একটি কোম্পানি মেনটেন করে থাকে। আর বেইজিংয়ে প্রতিটি রাস্তাতেই সাইকেল এবং স্কুটারের জন্য আলাদা লেন করে দেয়া আছে। এরপর আমাদের বাসে করে নিয়ে আসা হলো একটি শপিং মলে। শপিং মলটির নাম হচ্ছে সিল্ক স্ট্রিট। এটা বার্গেইন মার্কেট নামেও অনেকের কাছে পরিচিত। আর কেন এটাকে বার্গেইন মার্কেট নামে ডাকা হয় সেটা এখানে ঢোকার কিছুক্ষণ পরেই টের পেলাম। এই মার্কেটে প্রতিটি প্রোডাক্টের মূল্য অনেক বেশি দেয়া থাকে এবং আপনাকে সেটা দামাদামি করে কিনতে হবে। আপনি যদি দামাদামিতে খুব বেশি এক্সপার্ট না হন তাহলে এখানে এসে সত্যি আপনি হতাশ হবেন। আর আরেকটা ব্যাপার আপনাদের জানিয়ে রাখি, বেইজিং মূলত চিপেস্ট শপিং ডেস্টিনেশন না। এটা যেহেতু চীনের রাজধানী, তাই এই শহরটি মূলত তাদের কালচার, ট্রেডিশন এবং মডার্ন আর্কিটেকচারের সংমিশ্রণে সাজানো হয়েছে। তাই চায়নাতে শপিংয়ের জন্য বেস্ট ডেস্টিনেশন হচ্ছে গুয়ানজু কিংবা শেনজেন। তবে এই শপিং মল থেকে আপনারা চাইলে কিছু হোম ডেকোরেশন আইটেম এবং সুভিনিয়র কিনে নিয়ে যেতে পারেন। এর বাহিরে এখান থেকে ইলেকট্রনিক গ্যাজেট এবং ক্লথিং আইটেম কেনা ওয়াইজ ডিসিশন হবে না, কারণ এখানে প্রতিটা প্রোডাক্টের প্রাইস বাংলাদেশের সাথে কম্পেয়ার করলেও অনেক বেশি ছিল। শপিং মলের নিচে বেসমেন্ট ফ্লোরে একটি সুপার শপ ছিল। এখান থেকে চাইলে কিছু ফুড আইটেম কিনে নিতে পারেন। এখানে বেশিরভাগ প্রোডাক্টের গায়ে কোনো ইংলিশ লেখা থাকে না, যার কারণে প্রোডাক্টগুলো সম্পর্কে জানতে গুগল ট্রান্সলেটরের সহযোগিতা নিতে হয়। সন্ধ্যায় আমরা সবাই হোটেলে ফিরলাম এবং এখানের হলে এসুসের পার্টনার মিট ইভেন্টটি অর্গানাইজ করা হলো। ইভেন্টে এসুসের বিজনেস স্ট্র্যাটেজি, তাদের নতুন প্রোডাক্ট এবং নিউ ইনোভেশনগুলো আমাদেরকে প্রেজেন্ট করে দেখানো হলো। ইভেন্ট শেষে রাতে ডিনারের আয়োজনটি এখানেই করা হলো। ডিনারে চাইনিজ খাবারের পাশাপাশি দেশি খাবারের বেশ কিছু ভালো আইটেম রাখা হয়েছিল। সো খাবারের বেশিরভাগ আইটেমই সবারই বেশ ভালো লেগেছে। ডিনার শেষে রাত 9টার দিকে আমরা হোটেলের পাশে হাঁটতে বের হলাম। এখনো খুব বেশি রাত হয়নি, কিন্তু শুধুমাত্র ফুড ডেলিভারি এবং ইমার্জেন্সি কিছু গাড়ি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। বেইজিংয়ে একটা ব্যাপার খুব ভালো লেগেছে, এখানে কোনো নাইট মার্কেট বা নাইট লাইফ নেই। এখানে নাইট লাইফ মানে হচ্ছে পরিবারকে সময় দেয়া।
এখানের লোকজন খুবই পরিশ্রমী এবং আমাদের চেয়েও বেশি কাজ করে, কিন্তু তা একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে থেকে। এখানকার মানুষ ডে লাইটের সর্বোচ্চ ব্যবহার করে। সবাই অনেক ভোরবেলা ঘুম থেকে উঠে, এরপর ব্রেকফাস্ট শেষ করে দ্রুত কাজে যায় এবং সন্ধ্যা 6টার মধ্যে কাজ শেষ করে দ্রুত বাড়ি ফেরে। রাত 8টায় ডিনার করে, পরিবারকে সময় দেয় এবং দ্রুত ঘুমিয়ে পড়ে। এটাই হচ্ছে এখানকার ডেইলি রুটিন এবং ডেইলি লাইফ স্টাইল। তারা তাদের ওয়ার্ক এবং পার্সোনাল লাইফের একটা ব্যালেন্স রেখে চলে। কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে এটা সম্পূর্ণই ভিন্ন। আমরা সময়ের যথাযথ ব্যবহার না করে একটা লম্বা সময় পর্যন্ত কাজ করতেই থাকি, কিন্তু এই কাজের কোনো সিগনিফিক্যান্ট রেজাল্ট পাওয়া যায় না। আর একটা সময়ের পর আমাদের বেশিরভাগেরই কাজের প্রতি একঘেয়েমি চলে আসে, যার কারণে উন্নত দেশগুলোর তুলনায় আমরা অনেক পিছিয়ে এবং আমরা যা কাজ করি তার তুলনায় আমাদের পারিশ্রমিক কম। আমরা সবসময় নিজেদের মধ্যেই একটা অন্ধ প্রতিযোগিতায় মেতে আছি, যেন অন্যকে হারাতে পারলেই আমরা বেশি মজা পাই। আসলেই কী লাভ হলো এবং কী লাভ হবে তা নিয়ে চিন্তা করি না। যাই হোক, অনেকক্ষণ হাঁটাহাঁটি হলো, এখন আমরা হোটেলে ফিরে যাচ্ছি। আমি কোনো প্রফেশনাল ট্রাভেল ব্লগার না, ব্লগ বানানোর জন্য আমার কোনো প্রফেশনাল ইকুইপমেন্টও নাই। মূলত শখের বশেই ভিডিওগুলো বানানো হয়। আর আমি মূলত ইলেকট্রনিক এবং গ্যাজেট আইটেম নিয়ে ভিডিও পোস্ট করে থাকি। তো আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আগামীকাল সকালে আমরা পৃথিবীর 7টি আশ্চর্যের মধ্যে একটি দেখতে যাব, অর্থাৎ চীনের সেই বিখ্যাত দ্য গ্রেট ওয়াল, যেটা দেখার জন্য সবার মূলত বেইজিংয়ে আসা। এর সব কিছুই থাকবে আমার আগামী পর্বে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকুন।